ডেসক্রিপটিভ রাইটিং নিয়ে বা বলা ভালো আরও পার্টিকুলারলি বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন নিয়ে এবং সেই ট্রান্সলেশনের ধরন ধারণ ট্রিক্স ইত্যাদি নিয়ে আমি পরপর দুটো ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম যে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেবো। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, পরীক্ষার যে অবস্থা, তাতে করে যারা এই ভিডিওগুলো দেখবে, যারা প্রস্তুতি নিচ্ছে, তারাও এগুলো দেখার মতো, ধারাবাহিকভাবে দেখার মতো কতটা মানসিক জোর পাচ্ছে সে বিষয়ে আমি যথেষ্ট সন্দিহান এবং আমি নিজেও সেই পরিমাণে তাগিদ বোধ করছি না ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেওয়ার। তা সত্ত্বেও আমি মাঝে মধ্যে ভেবেছি যে পরীক্ষা আজ না হোক কাল অন্তত হবে। যদিও এটা বলাটা খুব একটা সমীচীন নয়। আজ না হোক কাল কেন হবে সেটাও একটা প্রশ্ন। কিন্তু হবে। আজ না হোক কাল হবে। সেজন্য আমি ভেবেছি যে মাঝে মধ্যে কিছু ভিডিও আমি দিতে থাকবো যাতে করে যারা প্রস্তুতি নিচ্ছে তাদের ক্ষেত্রে খানিকটা হেল্প হয়। আমাদের অ্যাকচুয়ালি গত ২ সপ্তাহ আগে অবজেক্টিভ ইংলিশের ব্যাচ বা বলতে পারো গ্রামার, ভোক্যাব কম্প্রিহেনশন এর ব্যাচ অথবা এটাও বলতে পারি ইংরেজি শেখার একটা ব্যাচ শুরু হয়েছে। তো সেখানে একটা ক্লাস নিতে গিয়ে আমি ১ম দিকে একটা ক্লাস করাই যেটা ডেসক্রিপটিভ রাইটিং এ হেল্প করে যে সেন্টেন্সের বিভিন্ন স্ট্রাকচার সম্বন্ধে। একটা সেন্টেন্স তৈরি করার সময় সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হোক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স হোক, সেগুলোর বিভিন্ন প্রকারভেদগুলো এবং কীভাবে সেন্টেন্সের স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, অর্থগতভাবে কীভাবে ফারাকগুলো হচ্ছে, এই বিষয়টা বোঝানোর জন্য একটা ক্লাস দেওয়া হয়েছিল। আমি ভাবলাম যে সেই ক্লাসটা আমি সবার জন্য আ দিই। তার কারণ এই ধারণাগুলো ডেসক্রিপটিভ রাইটিং লেখার ক্ষেত্রে, ডেসক্রিপটিভ রাইটিং লিখতে শুরু করার আগে এই ধারণাগুলো থাকাটা ভীষণভাবে প্রয়োজন এবং অনেকের ক্ষেত্রেই আমি দেখি যে ডেসক্রিপটিভ লেখার আগে সেভাবে গ্রামারের ধারণা নিয়ে আসে না। তো সেই জন্য আমি এই কনসেপ্টটা আমার মনে হলো যে সবার জন্য প্রয়োজন। তাই এই কনসেপ্টটা আজকে তোমাদের জন্য রইলো। তোমরা দেখে জানিও কতটা বেনিফিশিয়াল মনে হচ্ছে। আচ্ছা, আজকের আমাদের যে ক্লাসটা ৩ নম্বর ক্লাস, এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ইস্যু বা টপিক নিয়ে আমরা আলোচনা করছি। আ এখন তোমরা বলবে যে আপনি তো সব ক্লাসেই বলেন যে এটা ভীষণ গুরুত্বপূর্ণ, তাহলে এটা আলাদাভাবে গুরুত্বপূর্ণ কোথায়? এটা সত্যিই আলাদাভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ ঠিক যেরকমটা তোমাদের বলেছিলাম, যখন আমি হেল্পিং ভার্ব আ বা মেইন ভার্ব করিয়েছিলাম, মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব করিয়েছিলাম, তখন তোমাদের বলেছিলাম যে সেই কোথাও যদি কোনো সেন্টেন্সে হেল্পিং ভার্ব না থাকে, তাহলে সেটা তৈরি করাটা, হেল্পিং ভার্ব আমদানি করাটা, এই বিষয়টা জানাটা বা এইটা শিখে নেওয়াটা এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এইটা একই রকম ইম্পর্টেন্স ক্যারি করে। তার কারণ টেন্সের যে বেসিক ধারণা, সেটা বিভিন্ন জায়গায় তোমরা এই সমস্ত ধারণা-টারণাগুলো পেয়ে যাবে বই-টই ইত্যাদিতে। কিন্তু এইখানে সেই বেসিক ধারণার বাইরেও কিছু সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করব। যেটা তোমাদের ঠিক যেরকম বলেছিলাম যে হেল্পিং ভার্ব না থাকলে আমদানি করা, সেটা যেমন বিভিন্নভাবে সেন্টেন্স তৈরি করতে কাজে লাগে, বা ডেসক্রিপটিভ এর ক্ষেত্রে যখন তোমরা নিজে সেন্টেন্স তৈরি করবে, ট্রান্সলেশন করবে, তখন ভীষণভাবে কাজে লাগে। এখানেও একই জিনিস। যে জিনিসটা আমরা আজকে করতে চলেছি, এটা শুধুমাত্র যে প্রেজেন্ট সিম্পল, মানে আমরা অনেক সময় এটাকে খুব আ টেকেন ফর গ্রান্টেড জিনিসটাকে করি যে সিম্পল প্রেজেন্ট টেন্স আবার কি শিখব? কিন্তু এই সিম্পল প্রেজেন্ট টেন্স এর মধ্যে সেন্টেন্সের কত রকমের স্ট্রাকচার হতে পারে, সেই স্ট্রাকচার গুলো আমরা এখানে খুব ভালো করে শিখে নেব। আগের দিন আমরা যেমন দেখেছিলাম যে মোট কত রকমের ভার্ব হতে পারে এবং ভার্বকে কত রকম ভাবে ভাঙা যেতে পারে, ঠিক একইভাবে আজকে আমরা দেখব যে সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক কত রকমের হতে পারে এবং সেইগুলো কোথায় কোনটা কিভাবে কাজে লাগে সেন্টেন্সের মুড অনুযায়ী। দেখো, প্রথমে যেহেতু বলা হচ্ছে যে কাইন্ডস অফ টেন্সেস, আমরা জানি মোট ১২টা টেন্স হয়। প্রেজেন্টের ক্ষেত্রে আমরা জানি যে সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পল প্রেজেন্ট যেটা, সেটাকেই বলা হয় প্রেজেন্ট ইনডেফিনিট। এগুলো নতুন করে কিছু বলার নেই। পাস্টের ক্ষেত্রেও সেরকম ৪ টে জিনিস এবং ফিউচারের ক্ষেত্রেও সেরকম ৪ টে জিনিস। এর মধ্যে মূলত আমাদের এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুটো টেন্স বাদ দিয়ে বাদবাকি যে ১০টা, সেটা নিয়মিতভাবে কাজে লাগে এবং ভীষণভাবে কাজে লাগে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস খুব একটা ব্যবহার করা হয় না আজকাল। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তো প্রায় অবসলিট হয়ে গেছে এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও খুব একটা ব্যবহার করা হয় না। কিন্তু বাদবাকি যে ১০টা টেন্স, সেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং একটা জিনিস বলি, পরীক্ষার পার্সপেক্টিভ থেকে ৩ টে পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই টেন্সটা, এই ৪ টে টেন্স যেকোনো পরীক্ষার পার্সপেক্টিভ থেকে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ওকে। আমরা আজকে এই সমস্তগুলোর মধ্যে থেকে যেটা শিখবো সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। দেখে সবথেকে সহজ মনে হবে, সবথেকে সহজ টেন্স। কিন্তু এইখানে আমরা বেশ কিছু ধারণা টেন্সের, সেগুলো গ্যাদার করার চেষ্টা করব। টেন্সের এবং যেটা বললাম যে সেন্টেন্সের বিভিন্ন স্ট্রাকচারের ধারণা, সেটা একটু গ্যাদার করার চেষ্টা করব। প্রথমে আমি যেটায় আসি, সেটা হচ্ছে যে সিম্পল প্রেজেন্ট টেন্স কোথায় কাজে লাগে। আমরা সব টেন্সের ক্ষেত্রে এটা করব যে টেন্সগুলো কোথায় কাজে লাগছে। সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা মূলত ৫ টা ফিল্ড দেখতে পাই।
এক নম্বর হচ্ছে যেগুলো হ্যাবিচুয়াল অ্যাকশন বা ডেইলি রুটিনস, যে I wake up at 6 a.m. every day, বা he goes to the gym regularly, we study together on weekends। দেখো সবকটা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করা হচ্ছে। আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের এরকম ডু ভার্ব যখন হয় তখন তার ফরমেশন কি জানি আমরা আগেই শিখেছিলাম, যে ডু বা ডাজ। এটা যদি অন্য কিছু হয়, যেমন যদি যদি এখানে ওয়েক আছে, ওয়েক মানে কি হবে, ওয়েক এবং ওয়েক্স। যদি প্লে হয় তাহলে প্লে এবং প্লেজ। গো হলে গো এবং গোজ। এবং এর মধ্যে আমরা জানি যেটা মানে যদি সিঙ্গুলার থাকে, সাবজেক্টটা যদি সিঙ্গুলার থাকে তাহলে তার সঙ্গে ডাজ মানে এস বা ইএস যুক্ত যে ভার্বটা আছে সেটা সেটা বসবে। এবং যদি প্লুরাল থাকে তাহলে এস বা ইএস ছাড়া যে ভার্বটা আছে সেটা বসবে। আর কি বলেছিলাম, যে আই হচ্ছে ব্যতিক্রম। আই মানে আমি, আমি একাই 100, মানে আমি একা নই, আমি অনেকের সমান, 100 জনের সমান। তাই আই এর সাথে প্লুরাল ভার্বটাই বসে। কিন্তু বাদবাকি ক্ষেত্রগুলোতে সিঙ্গুলার থাকলে হচ্ছে সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ এস বা ইএস যুক্ত যে ভার্বটা আছে সেটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। এবং যদি প্লুরাল থাকে তাহলে হচ্ছে এস বা ইএস ছাড়া যেটা আছে সেটা। তোকে এখানে যে কটা বলা আছে সব কটায় বলা হচ্ছে যে আমি এভরিডে প্রতিদিন যাই। অর্থাৎ রোজ দিনকার যে কাজ বা নিত্যদিনকার কাজ, রেগুলার যে কাজ, সেরকম যেটা যখন বলা হয়, মানে ধরো আমি গতকালকেও করেছি, আজকেও আমি করছি, আগামীকালও করব। রেগুলার করে থাকি এটা। রেগুলার না করলেও ধরো আমি প্রতি সপ্তাহে করে থাকি, প্রতি মাসে করে থাকি, প্রতি বছর করে থাকি। তো এরকম অন রেগুলার বেসিস কোনো কাজ করা হয়, সেটা যে কোনো ইন্টারভ্যালে হতে পারে। সেটার ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি, যেটা বলছে হ্যাবিচুয়াল অ্যাকশনস বা ডেইলি রুটিনস। কিছু শব্দের ব্যবহার এখানে লক্ষ্য করবে। এভরিডে, রেগুলারলি, অন উইকেন্ডস, এখানে প্রতি উইকেন্ডের কথা বলা হচ্ছে, উইকেন্ডস বলা হচ্ছে। তার সঙ্গে আরো কিছু শব্দ আছে, যেমন ধরো জেনারেলি। জেনারেলি এখানে আমরা দেখলাম যে রেগুলারলি, রেগুলারলি, হ্যাবিচুয়ালি, হ্যাবিচুয়ালি, এভরিডে। হ্যাঁ, এই ধরনের বেশ কিছু শব্দ আছে যে নিয়মিতভাবে যে কাজটা করা হয়, রোজ করা হয়, নিয়মিতভাবে করা হয়, সাধারণত করা হয়, জেনারেলি সাধারণত করা হয়, হ্যাবিচুয়ালি অভ্যাসবশত করা হয়। তো এই ধরনের যা কিছু করা হয় এইগুলো হচ্ছে, দেখো আমরা প্রতিটা টেন্স করার সময় কিছু কিওয়ার্ডস পাবো, কিছু কিওয়ার্ডস পাবো। এইগুলো হচ্ছে জেনারেলি সিম্পল প্রেজেন্ট টেন্সের কিওয়ার্ডস, যেগুলো দেখলে বোঝা যায় যে রেগুলারলি, জেনারেলি, হ্যাবিচুয়ালি, এভরিডে প্রতিদিন, বা এভরি উইক, যে কোনো কিছু, যেটা বললাম একটু আগে, এভরি উইক যে কোনো কিছু হতে পারে। এগুলোর মানে হচ্ছে যে এটা নিয়মিত কোনো অ্যাকশন বোঝাচ্ছে, যেটা রেগুলারলি হয়ে থাকে সেরকম কিছু বোঝাচ্ছে, সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স হিসেবে সেটা ইউজ করা হয়। ২ নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি? জেনারেল অর ইউনিভার্সাল ট্রুথস। যেগুলো একদম ইউনিভার্সাল ট্রুথ, যেমন বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট যেগুলো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সবসময়ই তাই, সুতরাং সিম্পল প্রেজেন্ট। ওয়াটার বয়েলস অন 100 ডিগ্রি সেলসিয়াস, সবসময়ই তাই, সুতরাং বয়েলস, সিম্পল প্রেজেন্ট। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, চিরসত্য, ধ্রুব সত্য, অতএব সিম্পল প্রেজেন্ট টেন্স, ফ্লাই। একই রকমভাবে ৩ নম্বরে আমরা দেখছি কোনো শিডিউলড, এটা অ্যাকচুয়ালি উচ্চারণটা স্কেডিউলড হওয়া উচিত। আমরা আমাদের বাঙালি জিভে এটাকে শিডিউলড বলি। আ হাউএভার আমাদের মানে আ আ আমি সবসময় বলি যে ইংরেজরা আমাদের বাংলা উচ্চারণের অনেক ক্ষতি করে গেছে। ১২টা বাজিয়ে গেছে। মানে তাদেরকে তুমি যদি বলো যে তোমাকে আমি রেলগাড়ি চাপা দিয়ে মারবো, তারা বলত যে ঠুমা খেয়ে আমি রেলগাড়ি চাপা দিয়া মারিব। তো তারা যেহেতু এগুলোকে ডিস্টর্ট করে গেছে, আমরা একটু ওদের ভাষাটাকে ডিস্টর্ট করি। তো হাউএভার আ এখানে শিডিউলড কোনো ইভেন্ট বা ফিক্সড কোনো ইভেন্ট, কোনো নির্দিষ্ট টাইম সেটার বলা রয়েছে একদম। যে দ্য ট্রেন লিভস অ্যাট 5 PM, ট্রেনটা ৫টায় ছাড়ে। মাই ক্লাস স্টার্টস অ্যাট 9 o'clock, ৯টার সময় আমার ক্লাস শুরু হয়। কিন্তু এখানে ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস রয়েছে। এটাকে সেই জন্য হলুদ দিয়ে মার্কিং করা হয়েছে। দ্য এক্সাম বিগিনস টুমরো। টুমরো মানে তো আগামীকাল। অর্থাৎ এটা ফিউচারে কোনো একটা সময় শুরু হবে। তাহলে আমরা এখানে বিগিনস করছি কেন? সিম্পল প্রেজেন্ট টেন্স কেন করছি? এখানে তো সিম্পল ফিউচার টেন্স হওয়ার কথা। আগামীকাল শুরু হবে, তাহলে সিম্পল ফিউচার টেন্স হওয়ার কথা। প্রেজেন্ট টেন্স কেন করছি? এইটা হচ্ছে কিন্তু ইম্পর্ট্যান্ট। যখন কোনো ফিক্সড টাইম বলে দেওয়া হবে, কোনো ফিক্সড টাইম বলে দেওয়া হবে এবং সেটা ইন নিয়ার ফিউচার, জেনারেলি ইন নিয়ার ফিউচার। নিয়ার ফিউচার মানে কি? অদূর ভবিষ্যতে, মানে খুব তাড়াতাড়ি হতে চলেছে এবং তার টাইমটা ফিক্স করে দেওয়া আছে।
সেটার ক্ষেত্রে সেটা ভবিষ্যতে হলো, এই যে নিয়ার ফিউচার বলা হচ্ছে, ভবিষ্যতে যদিও বা হয়, সেক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করে জেনারেলি করে থাকি। যে নিয়ার ফিউচারে হচ্ছে, অদূর ভবিষ্যতে হচ্ছে, এবং তার সঙ্গে একটা ফিক্সড টাইম বলে দেওয়া আছে যে এই সময় হচ্ছে, মানে টুমরো। টুমরো নিয়ার ফিউচার মানে অদূর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে, এবং টুমরোটা ফিক্সড। সুতরাং এখানে আমরা বিগিনস ব্যবহার করছি। ঠিক আছে? এই যে বলছি যে দ্য ট্রেন লিভস অ্যাট 5 PM, এটা ধরো আমি যদি বলি যে ট্রেনটা রেগুলারলি 5টার সময় ছাড়ে, এটা সেটাও মানে হতে পারে। আবার এটাও মানে হতে পারে যে ট্রেনটা আজকে 5টায় ছাড়বে। সেখানে আমি কেন লিভস করছি, সিম্পল প্রেজেন্ট কেন করছি? তার কারণ হচ্ছে ওই যে বললাম যে আজকে 5টায় ছাড়বে মানে অদূর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি কিছু একটা হতে চলেছে, এবং ফিক্সড টাইম 5টা। সুতরাং এখানে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করছি লিভস। ঠিক আছে? 4 নম্বর হচ্ছে ইনস্ট্রাকশনস অর ডিরেকশনস। আম কাউকে যখন কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয় বা কোনো অর্ডার করা হচ্ছে, কোনো রিকোয়েস্ট করা হচ্ছে, এই ধরনের যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সগুলো যখন আমরা ইউজ করি, আ আদেশ, উপদেশ, অনুরোধ, হ্যাঁ? এগুলো যখন আমরা ইউজ করি, সেখানেও আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। যেমন বলা হলো যে তুমি কাউকে একটা একটা শরবত বানানোর রেসিপি দিচ্ছ। ফার্স্ট এড সুগার অ্যান্ড দেন স্টিয়ার। সুগার এড করো এবং সেটাকে ভালো করে নাড়াও। অ্যাড এবং স্টিয়ার দুটো জিনিস যেটা বলা হচ্ছে, এটা কি করে, তাকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে বা একটা ডিরেকশন দেওয়া হচ্ছে। সেখানে দেখো অ্যাড এবং স্টিয়ার দুটোই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা ইউজ করছি। বা টার্ন রাইট আফটার দ্য সেকেন্ড ট্রাফিক লাইট, এখানেও দেখো কাউকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে বা ডিরেকশন দেওয়া হচ্ছে, সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করছে। ওপেন ইউর বুকস টু পেজ 10, 10 নম্বর পাতা খোলো। কাউকে একটা অর্ডার করা হচ্ছে বা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, আমরা কি করছি, সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করছি। তো যে কোনো এই ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো, যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো, সেটা ব্যবহার করার সময় তো আমরা জেনারেলি সেখানে সিম্পল প্রেজেন্ট টেন্সটা ব্যবহার করে থাকি। যদিও কাজটা ভবিষ্যতে করতে বলা হচ্ছে, যে এটা করো অমুক সময়, মানে মানে করো মানে সেটা তো এখনো করেনি, ভবিষ্যতেই করবে কাজটা। কিন্তু যেহেতু ইনস্ট্রাকশন দিচ্ছে বা ডিরেকশন দিচ্ছে বা অর্ডার দিচ্ছে বা রিকোয়েস্ট করছি বা অ্যাডভাইস দিচ্ছি, সুতরাং সেখানে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের যে ফরমেশন রয়েছে সেটা ইউজ করে আমরা করব। এবং আমরা অলরেডি আগের দিন এই বিষয়টা ক্লিয়ার করেছিলাম যে কোনো টেন্সের মূলত V1, V2, V3 তিন ধরনের ফরম্যাট থাকে, আমরা V4টাও দেখি। V1 মানে হচ্ছে এই যে সিম্পল প্রেজেন্ট টেন্স, যেটা ডু ডাজ, যেটা এটা হচ্ছে V1 ফর্ম, মেনলি ডুটা মানে রুট ফর্ম যেটাকে আমরা বলি। V2 মানে হচ্ছে সিম্পল পাস্ট, V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল, এবং V4 হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এটা আমরা আগের দিনের ক্লাসে দেখেছি ডিটেলে। 5 নম্বর বলছে কোনো কমেন্টারি বা হেডলাইন দেওয়ার ক্ষেত্রে আমরা, যারা তোমরা ডেসক্রিপটিভ ক্লাস আমাদের করেছো, ডেসক্রিপটিভ ক্লাসে হেডলাইনের ক্ষেত্রে এটা একটা ডিসকাশন হয়েছিল যে আমরা আম, সাধারণত কোনো হেডলাইন দেওয়ার সময় বা কোনো টাইটেল দেওয়ার সময় কোনো কমপ্লিট সেন্টেন্স লিখি না। কিন্তু হেডলাইনের মধ্যে কমপ্লিট সেন্টেন্স যদি দিতেই হয়, তাহলে যেটা করা যেতে পারে যে সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে করা, যদিও পাস্টে হয়ে গেছে কাজটা, হয়তো কাজটা পাস্টে হয়ে গেছে, তা সত্ত্বেও হেডলাইন দেওয়ার সময় বা কমেন্টারি করার সময়, রিপোর্ট লেখার ক্ষেত্রে যখন হেডলাইন দিচ্ছ, সেখানে একটা সিম্পল প্রেজেন্ট টেন্সে করতে হবে। ঠিক আছে? ধরো বলা হচ্ছে যে মেসি স্কোরস আ ব্রিলিয়ান্ট গোল। মেসি হয়তো গোলটা করে ফেলেছে অলরেডি। সেটা নিয়ে পরদিনের খবরের কাগজে হেডলাইন দিচ্ছে। কিন্তু সেখানে আমি যদি হেডলাইনটা একটা কমপ্লিট সেন্টেন্সে দিই, তাহলে আমাকে সেখানে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করতে হচ্ছে। তাই এখানে স্কোরস করা হচ্ছে। স্কোরস কেন? মেসি হচ্ছে সিঙ্গুলার, সুতরাং স্কোরস। মেসি যদি প্লুরাল, মানে এখানে যদি প্লুরাল কিছু থাকতো তাহলে স্কোর হতো। পিএম মিটস দ্য ফরেন ডেলিগেটস। মিটস ইউজ করা হচ্ছে। আ সিম্পল প্রেজেন্ট টেন্স কেন? কেননা ডেলিগেটদের মিট করে ফেলেছে, কিন্তু যেহেতু কোনো কমেন্টারি বা কোনো হেডলাইন দেওয়া হচ্ছে, সেখানে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করছি। পিএম যেহেতু সিঙ্গুলার, তাই মিটস, প্লুরাল হলে মিট হতো। ইন্ডিয়া উইন্স দ্য টেস্ট সিরিজ। একই জিনিস, কমেন্টারি করা হচ্ছে বা হেডলাইন দেওয়া হচ্ছে, সুতরাং উইন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করছে। তো এইগুলোর ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়। সবথেকে গুরুত্বপূর্ণ যে দুটো জিনিস, ১ নম্বর এবং ২ নম্বর, যে জেনারেলি, রেগুলারলি, হ্যাবিচুয়ালি, এভরিডে, এভরি উইক, এরকম যদি কিছু করা হয়, আ কোনো রুটিন বোঝায়, কালকে হয়েছে, আজকে হচ্ছে, আগামীকাল হবে, এরকম এরকম যদি বোঝানো হয়, বা কোনো হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ইউনিভার্সাল ট্রুথ, এগুলো যদি বোঝানো হয়, সেক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। ঠিক আছে? তাহলে এই হচ্ছে ৫টা সিম্পল প্রেজেন্ট টেন্সের সিম্পল ব্যবহার। এর মধ্যে মাথায় রাখবে কোনগুলো, ১ নম্বর এবং ২ নম্বর, এবং বিশেষভাবে যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে এই দ্য এক্সাম বিগিনস টুমরো, এই এক্সাম্পলটা দিয়ে, অর্থাৎ ফিক্সড টাইম ইন নিয়ার ফিউচার, এই জিনিসটাকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? পরের অংশে যাই। একটা চার্ট এখানে দেওয়া হয়েছে
দ্যাট ইজ সেন্টেন্স টাইপ কম্প্যারিজন চার্ট। ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যেটা প্রথমেই বলছিলাম যে সেন্টেন্সের বিভিন্ন স্ট্রাকচারের ধারণা থাকাটা। এখানে বিভিন্ন রকমভাবে ডেফিনিশন দিয়ে টিয়ে লেখা আছে। আমি এত মানে এটা এটা তোমাদের পরবর্তীকালে রিভিশনের সুবিধার জন্য দেওয়া হয়েছে। আমি আমার মতো করে সহজ ভাষায় একটু জিনিসটা বলে দিই যে কি বলতে চাওয়া হচ্ছে, কি আমরা করছি এখানে। আমি যখন কাউকে জিজ্ঞাসা করি যে অ্যাসার্টিভ সেন্টেন্স কি, তখন জেনারেলি আমি যেটা উত্তর পাই যে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যেখানে হ্যাঁবাচক কোনো বাক্য আছে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আ আমি তাহলে আমি তখন জিজ্ঞাসা করি যে তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি? তো তখন একটু আমতা, আমতা করে উত্তর আসে, হ্যাঁবাচক যেটা সেটাই অ্যাফার্মেটিভ। আমি বললাম, তাহলে অ্যাফার্মেটিভ আর অ্যাসার্টিভ কি একই জিনিস? আ বলবে, হ্যাঁ, একই জিনিস। কিন্তু এইখানে এই ধারণাটা একটু ক্লিয়ার করা সবার কাছে প্রয়োজন রয়েছে। আমরা যদি সেন্টেন্সের ধরন দেখি, আমরা দেখব যে ৪ রকমের সেন্টেন্স মূলত হয়। আমি এখানে সেগুলো সবগুলো নিয়ে আলোচনা করছি না। আপাতত আমি এখানে ২ টো জিনিস নিয়ে একটু আলোচনা করব। অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ। কেমন? এই যে বাইরে যেগুলো হয়, যেমন ইম্পারেটিভ হয়, এক্সক্লেমেটরি হয়। এক্সক্লেমেটরি কি জিনিস? যেখানে লাস্টে নোট অফ এক্সক্লেমেশন থাকে, বিস্ময়বোধক চিহ্ন থাকে। সেটা হচ্ছে এক্সক্লেমেটরি। কোনো জিনিস দেখে তুমি অবাক হয়েছো, কোনো একটা জিনিস দেখে, এক্সক্লেমেটরি। ইম্পারেটিভ কি? একটু আগেই আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, এই যে ইম্পারেটিভ সেন্টেন্স, মানে যেখানে আদেশ, উপদেশ, অনুরোধ, আম নির্দেশ এইসব থাকে, সেগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ কি? ইন্টারোগেটিভ হচ্ছে যেখানে প্রশ্ন করা হয়, যেখানে জিজ্ঞাসা চিহ্ন থাকে, দ্যাট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। সরি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর এর বাইরে যা কিছু আছে সব হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ মানে কি? কোনো বিবৃতি দেওয়া হচ্ছে, একটা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, দ্যাট ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং সহজ কথায় আমরা বলতে পারি যেটা এক্সক্লেমেটরি নয়। এক্সক্লেমেটরির ক্ষেত্রে নির্দিষ্ট নোট অফ এক্সক্লেমেশন আছে। ইম্পারেটিভের ক্ষেত্রে নির্দিষ্টভাবে আদেশ, উপদেশ, অনুরোধ, নির্দেশ এই সমস্তগুলো আছে। ইন্টারোগেটিভের ক্ষেত্রে নির্দিষ্টভাবে জিজ্ঞাসা চিহ্ন আছে। সুতরাং এই সবগুলোর বাইরে, সবগুলো নয় যেটা, দ্যাট ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে? এবং এই দুটোর মধ্যেই অ্যাসার্টিভের অ্যাসার্টিভ তো একটা কি বললাম, এটা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে। সেটা ২ রকমের হতে পারে। একটা হতে পারে অ্যাফার্মেটিভ, একটা হতে পারে নেগেটিভ। ইন্টারোগেটিভের ক্ষেত্রেও তাই। ২ রকম হতে পারে। একটা অ্যাফার্মেটিভ হতে পারে, একটা নেগেটিভ হতে পারে। হোয়াট ইজ অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স? যেখানে কোনো পজিটিভ বার্তা দেওয়া হচ্ছে। দেখো এইখানে না একটা জিনিস আমরা ভুল করি, আমরা বলি পজিটিভ সেন্টেন্স। এটা কিন্তু পজিটিভ সেন্টেন্স নয়। যেটা হ্যাঁবাচক বাক্য তাকে কিন্তু আমরা ইংরেজিতে পজিটিভ সেন্টেন্স বলি না। তাকে আমরা বলি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কেন পজিটিভ সেন্টেন্স বলি না কেন? তার কারণ পজিটিভ সেন্টেন্সের সংজ্ঞাটা ভিন্ন। পজিটিভ সেন্টেন্স ইংরেজিতে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভে আমরা পজিটিভ সেন্টেন্স পাই। এবং a positive sentence can also be a negative sentence. যেটা পজিটিভ সেন্টেন্স সেটাই নেগেটিভ সেন্টেন্স হয় ইংরেজিতে কখনো কখনো। কিভাবে হয়, কি হয় সেগুলো আমরা পরে ডিসকাস করবো। এখন এগুলো মাথায় রাখার প্রয়োজন নেই। সোজা কথায় মাথায় রাখবে যে ইংরেজিতে আমরা কোনো হ্যাঁবাচক বাক্যকে পজিটিভ বলি না, অ্যাফার্মেটিভ বলি। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবে। আর নেগেটিভ হচ্ছে কোনো নাবাচক বাক্য। ওকে? তাহলে অ্যাসার্টিভের ২ টো ধরন, একটা অ্যাফার্মেটিভ, একটা আমি পজিটিভ বলতে যাচ্ছিলাম। অ্যাসার্টিভের ২ টো ধরন, একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। সেরকম ইন্টারোগেটিভেরও ২ টো, ইন্টারোগেটিভ মানে এখানে প্রশ্ন করা হচ্ছে, সেখানেও ২ টো ধরন। প্রশ্নের মধ্যেও অ্যাফার্মেটিভ থাকতে পারে, প্রশ্নের মধ্যেও নেগেটিভ থাকতে পারে। অর্থাৎ প্রশ্নটা যদি হ্যাঁ-বাচক হয়, তাহলে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ। প্রশ্নটা যদি না-বাচক হয়, তাহলে সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এতদূর আশা করি সবার কাছে ক্লিয়ার। এবার আমরা একটুখানি ভাগগুলো দেখে নিই যে কত রকমের আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার হতে পারে। যেটা তখন বলছিলাম যে আমরা একটু সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে আজকে আলোচনা করব। তাহলে এখান থেকে আমরা পারমুটেশন কম্বিনেশন করে দেখো ৪ রকমের স্ট্রাকচার মূলত পাচ্ছি। অ্যাসার্টিভের মধ্যে যেহেতু ২ টো জিনিস রয়েছে, তাহলে আমরা ১ নম্বর বলতে পারি অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ ১ নম্বর। ২ নম্বর আমরা কি বলতে পারি? অ্যাসার্টিভ নেগেটিভ ২ নম্বর। ৩ নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ, এটা ৩ নম্বর। এবং ৪ নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ, এটা হলো ৪ নম্বর। ৪ টে জিনিস আমরা পাচ্ছি।
অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ নেগেটিভ, ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ। হলো ক্লিয়ার? এবার কোনটা কি? অ্যাসার্টিভ মানে তো একটা স্টেটমেন্ট। সেই স্টেটমেন্টটা যখন পজিটিভ হচ্ছে, অ্যাফার্মেটিভ হচ্ছে, ঠিক আছে? এখানে পজিটিভ লিখলে গুলিয়ে যাবে। আমি এখানে অ্যাফার্মেটিভ লিখে দিচ্ছি। এখানেও পজিটিভের বদলে আমি এখানে অ্যাফার্মেটিভ লিখছি। নাহলে জিনিসটা গুলিয়ে যাবে। স্টেটমেন্ট যখন হ্যাঁ বাচক হচ্ছে স্টেটমেন্টটা, দ্যাট ইজ অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ। যেমন শি স্পিক্স ইংলিশ, সে ইংরেজি বলে। একটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ এটা কোনো বিস্ময়বোধক বাক্য নয়। এটা কাউকে আদেশ উপদেশ অনুরোধ কিছু করা হচ্ছে না, অর্থাৎ ইম্পারেটিভ নয়। এটা কাউকে প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে না, অতএব ইন্টারোগেটিভও নয়। তাহলে কোনোটাই যখন নয়, এটা হচ্ছে অ্যাসার্টিভ। আচ্ছা, এর বাইরে অপটেটিভ বলে একটা জিনিস আছে, সেগুলো আমি এখন কোনো ডিসকাশন এগুলো নিয়ে করবো না, আমি পরে আলোচনা করবো। যাই হোক, মোট কথা তো এইগুলোর মধ্যে যখন পড়ছে না, তখন এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। শি স্পিক্স ইংলিশ। এবার এখানে কি কোনো নাবাচক শব্দ আছে? নাবাচক শব্দ আমরা কিসে পাই? নো, নট, নেভার। এর বাইরেও কিছু শব্দ থাকে, সেগুলো আমরা পরে দেখবো, যেমন হার্ডলি, স্কেয়ার্সলি, সেলডম, এই সমস্ত কিছু কিছু শব্দ থাকে যেগুলোকে আমরা নেগেটিভ হিসেবে ধরে থাকি। ফিউ, লিটল, এটসেট্রা। আপাতত সেগুলোর প্রয়োজন নেই। আপাতত নাবাচক যে শব্দগুলো নেগেটিভ যেগুলো দিয়ে হয়, সেটা হচ্ছে নো, নট, নেভার। মানে এই ন যেখানে থাকছে সেগুলো নেগেটিভ। নো ফর নেগেটিভ। তাহলে শি স্পিক্স ইংলিশ, এটা তো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং তার সঙ্গে এটা হ্যাঁ বাচক। অতএব এটা হলো অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ। ক্লিয়ার? এবার ধরো, এটা তো একটা বিবৃতি, একটা স্টেটমেন্ট। আমি স্টেটমেন্টটাকেই একটা নেগেটিভ ওয়েতে বললাম, যে সে ইংরেজি, সে ফ্রেঞ্চ পারে না। ঠিক আছে? এখানে ইংরেজিও বলা যায়। আমরা ইংরেজি দিয়ে করছি, সবকটাই ইংরেজি দিয়ে করি, ইংলিশ। শি ডাজ নট স্পিক ইংলিশ। সে ইংরেজি বলতে পারে না বা ইংরেজি বলে না। তাহলে এখানে দেখো একটা নট আসছে, নেগেটিভ ওয়ার্ড আসছে। তার মানে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং অ্যাসার্টিভের মধ্যে একটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে এটা হচ্ছে অ্যাসার্টিভ নেগেটিভ। কেন অ্যাসার্টিভ সেন্টেন্স? তার কারণ এটা কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স নয়। কাউকে আদেশ উপদেশ অনুরোধ করতে করা হচ্ছে না, কাউকে প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে না, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং তার মধ্যে যেহেতু নাবাচক শব্দ আছে, সুতরাং অ্যাসার্টিভ নেগেটিভ এটা। কেমন? এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়? আমরা জেনারেলি দেখি যে সাবজেক্ট, আমরা আগের ক্লাসেও দেখেছি, আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই স্ট্রাকচার মেনে সবসময় চলি। কিন্তু যখনই ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তখন ভার্বটা আগে চলে আসে। ভার্বটা আগে এসে এটা কি হয়ে যায়? ভিএসও। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে হয়, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হয়। ভিএসও, ভার্ব সাবজেক্ট অবজেক্ট। ওকে। তাহলে ইন্টারোগেটিভ মানে কি? যেখানে প্রশ্ন করা হচ্ছে। ডাজ শি স্পিক ইংলিশ? সে কি ইংরেজি বলে? প্রশ্ন করা হচ্ছে, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন আছে, কিন্তু এখানে থাকে কোনো নাবাচক শব্দ নেই। এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে এটা হলো ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ, যেহেতু নাবাচক কিছু নেই। আবার আরেকটা হচ্ছে, দেখো, প্রশ্ন করা হচ্ছে, ডাজন্ট শি স্পিক ইংলিশ? সে কি ইংরেজি বলে না? প্রশ্ন করা হচ্ছে, যেহেতু প্রশ্ন করা হচ্ছে, সুতরাং ইন্টারোগেটিভ। এবং এর মধ্যে একটা নট আছে, যেহেতু নট আছে, এটা নেগেটিভও। তাহলে এই চার ধরনের আইডিয়া আমরা পাচ্ছি। ডেফিনিশনগুলো তোমরা নিজেরা পড়ে নিও, পরে রিভিশনের সুবিধার জন্য এটা দেওয়া। চার ধরনের আইডিয়া আমরা পাচ্ছি। অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ, যেখানে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং হ্যাঁ বাচক বাক্য। অ্যাসার্টিভ নেগেটিভ, যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং না বাচক বাক্য। ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ, যেটা প্রশ্ন এবং হ্যাঁ বাচক। ইন্টারোগেটিভ নেগেটিভ, যেটা প্রশ্ন এবং না বাচক। চারটে জিনিস আমরা পাচ্ছি, চার ধরনের সেন্টেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি। এতদূর পর্যন্ত আশা করি ক্লিয়ার। যদি সমস্যা হয়, আরেকবার এই অংশটাকে ভালো করে দেখে নাও। পরের অংশটা আরো ভাইটাল। আমার বাংলা হাতের লেখা সবসময় জানো অত্যন্ত বাজে, সেই বাজে হাতের লেখায় কিছু বাংলা লেখা হয়েছে, একটু বুঝে নিতে হবে। কি কি রয়েছে এখানে? দুটো পেয়ার অফ সেন্টেন্সেস রয়েছে। কেমন? রমেন বাবুকে সবাই চেনে, রমেন বাবুকে কে না চেনে? কেমন? ভালো করে এটাকে বুঝতে হবে। ধরো আমি বললাম যে রমেন বাবুকে সবাই চেনে, তার মানে রমেন বাবুকে সবাই চেনে। আর আমি যদি বলি রমেন বাবুকে কে না চেনে, তার উত্তর কি হয়? তার উত্তর হয় রমেন বাবুকে সবাই চেনে। তার মানে এই যে দুটো সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সের অর্থ মোটামুটি একই।
রমেনবাবুকে সবাই চেনে, আর রমেনবাবুকে কে না চেনে? একই অর্থ। একইভাবে দেখো পরের পেয়ার অফ সেন্টেন্সে রমেনবাবুকে কেউ চেনে না, আর রমেনবাবুকে কে চেনে? তার মানে কি রমেনবাবুকে কে চেনে? তার মানে কি রমেনবাবুকে কেউ চেনে না। আর রমেনবাবুকে কে না চেনে? তার মানে রমেনবাবুকে সবাই চেনে। তাকে এই দুটো পেয়ার অফ সেন্টেন্স এদের মানে প্রায় একই। আবার এইখানে যে দুটো পেয়ার অফ সেন্টেন্স তাদের মানে প্রায় এক। রমেনবাবুকে কেউ চেনে না, আর রমেনবাবুকে কে চেনে? তার মানে রমেনবাবুকে কেউ চেনে না। এই প্রশ্নটার উত্তর এটাই হবে। আমি আরো একটু দেখানোর জন্য বলি, এই প্রশ্নের উত্তর কে না জানে? আমি যদি কাউকে বলি যে এই প্রশ্নের উত্তর কে না জানে, তার তার উত্তর কি আসবে? অবভিয়াসলি এটাই উত্তর আসবে যে প্রশ্নের উত্তর সবাই জানে। কে না জানে? তার মানে সবাই জানে। আবার আমি যদি প্রশ্নটা এরকম ভাবে করি, এই প্রশ্নের উত্তর কেউ জানে? বা কেউ এর বদলে আমি যদি বলি যে এই প্রশ্নের উত্তর কে জানে? তার মানে কি এই প্রশ্নের উত্তর কেউ জানে না। বোঝা গেল? আবার ভালো করে বোঝার চেষ্টা করো। আমি যখন প্রশ্ন করব এই প্রশ্নের উত্তর কে না জানে? উত্তর হচ্ছে এই প্রশ্নের উত্তর সবাই জানে। তাই তো? মানে এই দুটোর অর্থ তো একই। এই প্রশ্ন এই প্রশ্নের উত্তর কে না জানে আর এই প্রশ্নের উত্তর সবাই জানে। এই দুটোর অর্থ তো একই। তাই তো? আবার তুমি এখানে দেখো, এই প্রশ্নের উত্তর কেউ জানে? বা এই প্রশ্নের উত্তর কে জানে? তার মানে এই প্রশ্নের উত্তর কেউ জানে না। দুটোর অর্থ দেখো প্রায় একই। এতদূর পর্যন্ত বোঝা গেল? এবার ফিরে এসো এই জিনিসটায়। খুব খুব মনোযোগ দিয়ে বুঝবে জায়গাটা। এখানে আমরা ৪ টে নাম্বারিং করেছি, মার্কিং করেছি 1, 2, 3, 4। একটু এই যে আমরা যে সেন্টেন্সগুলো দেখছিলাম, এইখানে একটু কাটাছেঁড়া করার চেষ্টা করি। এই প্রশ্নের উত্তর কে না জানে? এটা কি সেন্টেন্স? এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদিও বাংলায়, কিন্তু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভের মধ্যে এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? দেখো না আছে, সুতরাং নেগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। আমরা এখানে ইন্টারোগেটিভ নেগেটিভ কত নম্বরে মার্কিং করেছি? ৪ নম্বর। চলে আসি। তাহলে ইন্টারোগেটিভ নেগেটিভ হচ্ছে ৪ নম্বর। হলো। এই প্রশ্নের উত্তর সবাই জানে। এটা কি সেন্টেন্স? লাস্টে দাঁড়িয়ে আছে। সুতরাং এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভের মধ্যে কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ? এখানে কি কোনো নাবাচক শব্দ আছে? নেই। তার মানে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে এটা হলো অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ। অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ আমরা কোথায় দেখেছিলাম? ১ নম্বরে। তাহলে এখানে নাম্বারিং করি। ১ নম্বর হলো। ইন্টারোগেটিভ নেগেটিভ এবং অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ দুটোর অর্থ একই রকমের। এবার পরেরটায় এসো। এই প্রশ্নের উত্তর কেউ জানে? বা এই প্রশ্নের উত্তর কে জানে? এটা কি ধরনের সেন্টেন্স? এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভের মধ্যে এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? এখানে কোনো নাবাচক শব্দ আছে? নেই। তাহলে এটা অ্যাফার্মেটিভ। তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। পরের যে প্রশ্ন মানে বাক্যটা, এই প্রশ্নের উত্তর কেউ জানে না, এখানে দাঁড়িয়ে আছে, তার মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভের মধ্যে কি নাবাচক শব্দ আছে? তাহলে অ্যাসার্টিভের মধ্যে হচ্ছে এটা নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে? এবার ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ কত নম্বরে ছিল আমাদের? ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ ৩ নম্বরে ছিল। তাহলে এটাকে আমরা নাম্বারিং করছি ৩ নম্বর। অ্যাসার্টিভ নেগেটিভ কত নম্বরে ছিল দেখে নাও। অ্যাসার্টিভ নেগেটিভ ছিল আমাদের ২ নম্বরে। এখানে আমরা নাম্বারিং করছি ২ নম্বর। বুঝে নাও। তাহলে আমরা যেটা দেখলাম, আমরা একটা পেয়ার বানাতে পারছি, একটা জুড়ি বানাতে পারছি, একটা জুটি বানাতে পারছি। কিরকম? জুটিটা হচ্ছে এরকম যে আমরা যে ধরনের সেন্টেন্স মানে যে ৪ রকমের সেন্টেন্সের ফরমেশন শিখেছি তার মধ্যে ১ এবং ৪ হচ্ছে একটা জুটি। ১ এবং ৪ হচ্ছে একটা জুটি। একই রকমভাবে ২ ও ৩, ২ ও ৩ হচ্ছে একটা জুটি। অর্থাৎ ১ নম্বরের যে ধরন এবং ৪ নম্বরের যে ধরন, দুটো একই অর্থ বহন করে প্রায়। আবার ২ নম্বর যে সেন্টেন্স এবং ৩ নম্বর যে সেন্টেন্স তারাও প্রায় একই অর্থ বহন করে। ক্লিয়ার এটা সবার কাছে? ইন্টারোগেটিভ নেগেটিভ এবং অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ দুটোর অর্থ প্রায় একই। সেন্টেন্সের স্ট্রাকচার আলাদা হলেও অর্থ প্রায় একই।
অর্থাৎ এই দুটো একে অপরের পরিপূরক। আমাকে যদি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দেয়, দিয়ে সেটাকে বলে ইন্টারোগেটিভ করো, আমি কি করব? আমি দেখব যে এটা কি অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ। যদি তাই হয়, তাহলে আমি ইন্টারোগেটিভ নেগেটিভ করে দেবো। আমি অত কিছু দেখবো না, আমি দেখবো 1 2 3 4 এর মধ্যে কি আছে। আমি দেখলাম যেটা একে আছে, একে থাকা মানে একের সঙ্গে কার পেয়ার? 4-এর পেয়ার। 4-এ কি আছে? ইন্টারোগেটিভ নেগেটিভ। তাহলে আমি সেন্টেন্সটা ইন্টারোগেটিভ নেগেটিভ করব। আমি যদি দেখছি 2 আছে, 2 এ কি আছে? অ্যাসার্টিভ নেগেটিভ। যদি দেখি অ্যাসার্টিভ নেগেটিভ সেন্টেন্স আছে, তাহলে আমি সেটাকে কি করব? ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ করে দেবো, 3 নম্বর করে দেবো। কেননা 1 এর সাথে 4, 2 এর সাথে 3। 1 এর সাথে 4-এর পেয়ার, 2 এর সাথে 3-এর পেয়ার। আমরা এইটাকে মাথায় রেখে এগোবো সবসময়। 1 এর সাথে 4-এর পেয়ার, 2 এর সাথে 3-এর পেয়ার। 1 4 2 3। কেন? তার কারণ হচ্ছে দুটোর অর্থ, 1 এর অর্থ যা 4 এর অর্থও তাই। আবার 2 এর অর্থ যা 3 এর অর্থও তাই। সেজন্য 1 আর 4 এর পেয়ার, 2 আর 3 এর পেয়ার। এই দুটো পেয়ার বা এই দুটো জুড়ি, এই দুটো জুড়ি আমরা পাচ্ছি। এটা আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে দেখো আমরা যেটা ছিলাম, she speaks English, এটা আমাদের 1 নম্বর, তাই তো? সে ইংরেজি বলে। তাহলে এর সঙ্গে কার জড়ি হচ্ছে? 4 নম্বরের জড়ি হচ্ছে। doesn't she speak English? সে কি ইংরেজি বলে না? উত্তর কি হবে? হ্যাঁ, বলে তো। she speaks English, সে ইংরেজি বলে। তাহলে 1 নম্বরের সাথে 4 নম্বরের পেয়ার হচ্ছে। আবার তুমি দেখো 2 নম্বরের সাথে 3 নম্বরের পেয়ার হচ্ছে। 2 নম্বরের সাথে 3 নম্বরের পেয়ার হচ্ছে। কি আছে? she does not speak English, সে ইংরেজি বলে না। প্রশ্নটা কি? does she speak English? সে কি ইংরেজি বলে? উত্তর হচ্ছে না, বলে না। ঠিক আছে? ঠিক যেরকমভাবে রবীন্দ্রবাবুকে কে চেনে? তার মানে কেউ চেনে না। আর কে না চেনে? তার মানে সবাই চেনে। জিনিসটা এক্স্যাক্টলি সেরকম। তোমাকে যদি বলে যে এটার একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে বলেছে, তোমার অর্থ চেঞ্জ করা যাবে না। সেন্টেন্সটার মানে পাল্টানো যাবে না। কিন্তু এটাকে তোমাকে ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে তুমি কি করবে? ইন্টারোগেটিভ নেগেটিভ করে দেবে। বা ধরো তোমাকে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা দিয়েছে, শি স্পিক্স ইংলিশ, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। দিয়ে বললো তুমি এটাকে নেগেটিভ করো। কিন্তু নেগেটিভ করবে তো করবে, মানে বদলানো যাবে না। তখন আমি কি করবো? মানে যদি বদলাতে না হয়, আমি যদি শি স্পিক্স ইংলিশের জায়গায় বলে দিই শি ডাজ নট স্পিক ইংলিশ, তাহলে তো মানে বদলে যাচ্ছে, একেবারে উল্টো হয়ে যাচ্ছে। সেটা তো করা যাবে না। কি করতে হবে? মানে বদলানো যাবে না। তাহলে একের সাথে কাকে আমাকে পরিপূরক নিতে হবে? 4 কে নিতে হবে। আবার যদি তোমাকে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা দেয়, শি ডাজ নট স্পিক ইংলিশ, দিয়ে বলো যে তুমি এটাকে ইন্টারোগেটিভ করো, কিন্তু মানে বদলানো যাবে না, তখন আমাকে কি করতে হবে? ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ, ডাজ শি স্পিক ইংলিশ। আবার ভাইস ভার্সা যেরকম। ঠিক আছে? তাহলে যদি তোমার কখনো এরকম থাকে যে অর্থ যেটা, এই অর্থ কোনোভাবে বদল করা যাবে না, অথচ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হবে বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে হবে বা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হবে, যেটাই হোক না কেন, তখন আমরা কি করব? 1 এর সাথে 4 এর পেয়ার করব, 2 এর সাথে 3 এর পেয়ার করব। এই 1 4 2 3, এই 4 জনের যে ঘর বাঁধাবাঁধির খেলা, এটাকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে আজীবন। কেমন? এবং এদের কিন্তু কোনো অবস্থাতেই ছাড়াছাড়ি হবে না, ডাইভোর্স হবে না। যতই তাপ উত্তাপ যাই থাক না কেন, আ যতই প্ররোচনা, বাহ্যিক প্ররোচনা যাই থাকুক না কেন, এদের কিন্তু কোনোভাবেই ডাইভোর্স হবে না। এই ১ ৪ ২ ৩ এর পেয়ার সবসময় কিন্তু তক্ষুণ্ণ থাকবে। তুমি যখনই যে ধরনের সেন্টেন্স করো, সবসময় কিন্তু এই ১ ৪ ২ ৩ এর পেয়ারকে মাথায় রেখে করতে হবে। आई बात समझ में? এবার আমরা যে সিম্পল প্রেজেন্ট টেন্সে ছিলাম সেখানে ঢুকবো। আমরা জানি যে যেকোনো টেন্সে ৩ রকমের, মূলত সিম্পল টেন্সগুলোতে ৩ রকমের ভার্ব থাকে। বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। আমরা অলরেডি বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব নিয়ে আগে আলোচনা করেছি। যে কোনটা কি, কোনটার ব্যবহার কিরকম, কতটা কি ইউজ করতে হয়, সেগুলো আমরা আগে অলরেডি আলোচনা করেছি। এখানে আমরা আরেকটু এগুলো নিয়ে, এই ৪ রকমের যে সেন্টেন্সের ফরমেশন, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। এবং তার সঙ্গে আরেকটা জিনিস, আমরা আরো একটা জিনিস কি আলোচনা করেছি মনে পড়ে আগের দিনের ক্লাসে? ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স এগুলো করার সময়তে একটা জিনিস কি বলা হয়েছিল? আমরা আমরা মেইন ভার্ব এবং হেল্পিং ভার্ব এই দুটোর আইডিয়া পেয়েছি। সেখানে আমরা কি পেয়েছি? যে কোনো ভার্বের মধ্যে যদি একটাই শব্দ থাকে সেটা হচ্ছে মেইন ভার্ব, এবং যদি একাধিক শব্দ থাকে তাহলে মানে শেষেরটা বাদে বাকিগুলো সব হচ্ছে হেল্পিং ভার্ব। ওকে। এবার আমরা দেখেছি যে মানে কোনো সেন্টেন্স এমন হতেই পারে শুধু মেইন ভার্ব আছে, কোনো হেল্পিং ভার্ব নেই।
কিন্তু শুধু হেল্পিং ভার্ব আছে মেন ভার্ব নিয়ে এমন কিছু হবে না। কেন? কারণ আমরা কি বলেছিলাম যে বাড়িতে বাড়িতে মানে বাড়ির কর্তাকে তো অন্তত থাকতে হবে। বাড়ির যে মালিক তাকে তো থাকতে হবে। সে না থাকলে কি করা হবে? সে না থাকলে যে হেল্পিং ভার্বটা যে হেল্প করছে সে হেল্পটা করবে কাকে? যদি প্রধান কেউ না থাকে তাহলে যে হেল্প করবে সে হেল্পটা করবে কাকে? সেজন্য প্রধানকে থাকতেই হবে। মানে মেন ভার্বকে থাকতেই হবে। তারপরে হেল্পিং ভার্বটা সেকেন্ডারি। সে থাকুক না থাকুক কিছু এসে যায় না। কিন্তু এসে যায় না তো বলে দিলাম, সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে। আমি যদি কোনো একটা ইন্টারোগেটিভ করতে চাই বা একটা নেগেটিভ করতে চাই, নেগেটিভটা যেকোনো হতে পারে। মানে অ্যাসার্টিভের নেগেটিভ হতে পারে, ইন্টারোগেটিভের নেগেটিভ হতে পারে বা ইন্টারোগেটিভের অ্যাফার্মেটিভ হতে পারে, যেকোনো মানে যেকোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স করা বা নেগেটিভ সেন্টেন্স করা সেখানে আমার হেল্পিং ভার্ব লাগবেই লাগবে। ঠিক আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে বা নেগেটিভ সেন্টেন্স করতে গেলে তুমি যাই করো না কেন তোমার হেল্পিং ভার্ব লাগবেই লাগবে। ক্লিয়ার? ব্যতিক্রম কি বলেছিলাম? আমি বলেছিলাম যে বি ভার্বের ক্ষেত্রে আমি একটা শব্দ ব্যবহার করেছিলাম। শব্দটা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ। বি ভার্ব হচ্ছে স্বয়ংসম্পূর্ণ। এর কোনো হেল্পিং ভার্ব টার্ব লাগে না। এ একাই চলতে পারে। একাই মানে উম বেঁচে নেবো আরকি। এর কোনো অন্য কোনো কিছু সঙ্গে লাগে না। কোনো হেল্পিং ভার্ব টার্ব লাগে না। বা একাই মেন ভার্ব যদি মেন ভার্ব থাকে, ইন্টারোগেটিভ হোক, নেগেটিভ হোক, যাই হোক না কেন একা মেন ভার্ব হিসেবে কাজ করে বেরিয়ে আসে। তুমি দেখো যখন অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ হচ্ছে আমি কি করছি? শি ইজ আ ডক্টর। ইজ হচ্ছে বি ভার্ব আমরা জানি। অ্যাম হচ্ছে আই এর সাথে হয়, ইজ হচ্ছে সিঙ্গুলারের সাথে, আর হচ্ছে প্লুরালের সাথে। তাহলে শি ইজ আ ডক্টর অ্যাসার্টিভ সেন্টেন্স এবং অ্যাফার্মেটিভ কোনো নাবাচক কিছু নেই সুতরাং অ্যাফার্মেটিভ। অ্যাসার্টিভ নেগেটিভ কি? শি ইজ নট আ ডক্টর মানে বলতে যাচ্ছে শি ইজ নট আ ডক্টর। আমরা নর্মালি কি জানি নেগেটিভ করতে গেলে হেল্পিং ভার্ব আনতে হবে কিন্তু এখানে ভার্বে একটাই শব্দ পাচ্ছি ইজ সুতরাং সেটাই হচ্ছে মেন ভার্ব। এখানে ইজ নট একটাই ভার্ব পাচ্ছি সুতরাং সেটা হচ্ছে মেন ভার্ব। কোনো হেল্পিং ভার্বটা কিচ্ছু লাগে না। বি ভার্বের ক্ষেত্রে কি বলেছিলাম আমরা? বি ভার্ব স্বয়ংসম্পূর্ণ সুতরাং তার ইন্টারোগেটিভ বা নেগেটিভ করতে গেলে কোনো হেল্পিং ভার্বটা কিচ্ছু লাগে না। তাহলে শি ইজ নট আ ডক্টর। যখন প্রশ্ন করা হচ্ছে প্রশ্ন করার সময় আমরা কি জানি? সিটা তো সাবজেক্ট, সাবজেক্টটাকে পরে নিয়ে যেতে হয়, ভার্বটাকে আগে নিয়ে আসতে হয়। কারণ তখন ভিএসও হয়ে যায়। যখন ইন্টারোগেটিভ হয়ে যায় তখন সেটা ভিএসও হয়ে যায়। আর অ্যাসার্টিভের ক্ষেত্রে এসভিও থাকে। এসভিও নিয়ে আমরা আগে ডিটেইলে আলোচনা করেছি। তাহলে ঈশ্বর ডক্টর, সে কি ডাক্তার? আর ইন্টারোগেটিভ নেগেটিভ হচ্ছে কি? ইজন্ট শি আ ডক্টর? সে ডাক্তার না? উত্তরটা কি হবে? হ্যাঁ, সে ডাক্তার তো। তাহলে ইজন্ট শি আ ডক্টর? এখানে দেখো মেইন ভার্ব। তাহলে দেখো এই যে ১ এর সাথে আমরা ৪ এর কানেকশন পাচ্ছি। ১ এবং ৪ একে অপরের পরিপূরক। অর্থ বদলাবে না। একই রকমভাবে ২ এবং ৩ এই দুটো একে অপরের পরিপূরক। এদের অর্থ বদলাবে না। কেমন? এটা হচ্ছে বি ভার্বের ক্ষেত্রে। আমরা বি ভার্বের ক্ষেত্রে কি বলেছিলাম? যে কোনো কিছু হয়, হওয়া, হুম? এরকম কিছু বোঝানোর জন্য আমরা বি ভার্ব ব্যবহার করি। সে হলো একজন ডাক্তার। ইউজ অফ হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের ক্ষেত্রে আমরা কি জানি? হ্যাভ এবং হ্যাজ আসে সিম্পল প্রেজেন্ট টেন্সে। হ্যাজ হচ্ছে সিঙ্গুলারের সাথে, হ্যাভ হচ্ছে প্লুরালের সাথে। যদি অনেকজন থাকে তাহলে হচ্ছে হ্যাভ। আর এটা আমরা কি বলেছিলাম যে কখন ব্যবহার করা হয়? কোনো কিছু কারোর কাছে কোনো কিছু আছে বোঝাতে, আছে বোঝাতে এটা ব্যবহার করে জেনারেলি সিম্পল প্রেজেন্ট টেন্সে। যেমন হি হ্যাজ আ কার, তার কাছে একটা গাড়ি আছে। হি হ্যাজ আ কার। এটা দেখো মেইন ভার্ব। একটাই শব্দ আছে ভার্বে, এটা হচ্ছে মেইন ভার্ব। হি হ্যাজ আ কার। আমি যখন এটাকে নেগেটিভ করছি দেখো সঙ্গে, সঙ্গে আমি কিন্তু এটা বলতেই পারি যে হি হ্যাজ নট আ কার। হি হ্যাজ নট আ কার। কিন্তু এটা আমরা ছোটবেলায় করতাম, বাচ্চা বয়সে করতাম ঠিক আছে। এখন আর সেটা করা যাবে না। হি হ্যাজ নট আ কার। আমাকে কি করতে হবে? আমাকে হেল্পিং ভার্ব আনতেই হবে। এবং এই হেল্পিং ভার্বের আমদানি কি করে করতে হয় সেটা আগের দিন ডিটেইলে ডিসকাস করা হয়েছিল তোমাদের গত ১ সপ্তাহ ধরে। সেটার উপর আমি ডেইলি হোমওয়ার্কগুলোও দিয়েছি। আমরা কি জানি? যেকোনো ভার্বের যে অরিজিনাল ফর্ম, তার আগে যদি একটা ধরো এখানে অরিজিনাল ফর্মটা কি আছে? হ্যাভ বা ধরো হ্যাজ। হ্যাজ এর অরিজিনাল ফর্ম কি? হ্যাভ। যেকোনো ভার্বের অরিজিনাল ফর্মের আগে যদি একটা আমরা ডু বসিয়ে দিই, তাহলে একটা হেল্পিং ভার্ব পেয়ে গেলাম, একটা মেইন ভার্ব পেয়ে গেলাম। অর্থ একই থাকলো, টেন্সও একই থাকলো, সবকিছু একই থাকলো। তাহলে হ্যাভ মানে যদি ডু হ্যাভ হয়, হ্যাজ মানে কি হবে? হ্যাজ মানে হবে ডাজ হ্যাভ, তাই তো? তাহলে যখন আমি নেগেটিভ করছি, সরি, হ্যাঁ, নেগেটিভ যখন করছি তখন আমি কি করলাম? হি ডাজ নট হ্যাভ আ কার। এখানে ডাজটা হয়ে গেল আমার হেল্পিং ভার্ব, হ্যাভটা হয়ে গেল মেন ভার্ব। তাহলে মেন ভার্ব তো ছিলই, হেল্পিং ভার্ব না থাকা সত্ত্বেও আমাকে হেল্পিং ভার্বের আমদানি করতে হলো, যেহেতু আমি এটা একটা নেগেটিভ সেন্টেন্স করছি।
আবার যখন আমি ইন্টারোগেটিভ করছি, ইন্টারোগেটিভে আমরা কি করি? ভার্বটাকে আগে নিয়ে আসি, প্রেফারেবলি হেল্পিং ভার্বটাকে, যদি হেল্পিং ভার্ব থাকে, তারপরে সাবজেক্ট, তারপরে অবজেক্ট বা যা কিছু আছে। তাহলে ডাজটাকে আগে নিয়ে এলাম। ডাজ হি হ্যাভ আ কার? তার কি গাড়ি আছে? হেল্পিং ভার্ব ডাজটা, হ্যাভটা মেন ভার্ব। কারণ আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে হেল্পিং ভার্ব মাস্ট। যেমন নেগেটিভ সেন্টেন্স করতে গেলে হেল্পিং ভার্ব মাস্ট, ইন্টারোগেটিভ করতে গেলেও হেল্পিং ভার্ব মাস্ট। কেন? কেননা ইন্টারোগেটিভে যে ভার্বটাকে আগে নিয়ে আসতে হয়, সাবজেক্টের আগে যে ভার্বটাকে নিয়ে আসতে হয়, সেটা হচ্ছে হেল্পিং ভার্বটাকে আগে নিয়ে আসতে হয়। ব্যতিক্রম শুধুমাত্র হচ্ছে বি ভার্ব, এ হচ্ছে স্বয়ংসম্পূর্ণ, এর কোনো হেল্পিং ভার্বটা কিছু লাগে না। আর ইন্টারোগেটিভ কি হচ্ছে? ডাজ এর সাথে একটা নট জুড়ে দিলাম, ডাজন্ট শি হ্যাভ আ কার? তার কি একটা গাড়ি নেই? উত্তর কি? হ্যাঁ, তার গাড়ি আছে তো। তাহলে এইখানেও সে একই জিনিস, একের সাথে চার আর দুইয়ের সাথে তিন। অর্থ না বদলে কার সাথে কার পেয়ার হচ্ছে, কে কার পরিপূরক, সেটা দেখানো হচ্ছে। একই রকমভাবে যখন ডু ভার্ব, আমরা জানি ডু ভার্ব অনেক হতে পারে। ডু ভার্ব অনেক রকমের হতে পারে। আ যেমন হ্যাভ ভার্ব বা বি ভার্ব নির্দিষ্ট কিছুর মধ্যে সীমাবদ্ধ, এবং মানে কাদের মধ্যে সীমাবদ্ধ সেটা আগে আগে ডিসকাস করা হয়েছে। ডু ভার্বের ক্ষেত্রে কি বলা হয়েছিল? যে এই হ্যাভ ভার্বগুলো এবং বি ভার্বগুলো বাদবাকি যত রকমের ভার্ব হতে পারে জেনারেলি, সবই হচ্ছে ডু ভার্ব। সবাই ডু ভার্বের ছাতার তলায় আসে। কেন? কেননা সবগুলোর ক্ষেত্রে তো এরকম বলা যাবে না যে প্লে হলে প্লে ভার্ব, স্টাডি হলে স্টাডি ভার্ব, এরকম তো ভেঙে ভেঙে বলা যাবে না। তো সবাইকে ওই ডু এর তলায় আনা হয়, ডু এর ছায়া তলে আনা হয়, এনে সবাইকে বলা হয় হচ্ছে ডু ভার্ব। তো আমরা এখানে প্লে দিয়ে করেছি। অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ, দে প্লে ফুটবল এভরি ইভনিং, তারা প্রতিদিন সন্ধ্যাবেলা খেলে, প্লে সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা ইউজ করছি। আর এটা প্লে সিম্পল প্রেজেন্ট টেন্সে কি হয়? প্লেও হতে পারে, প্লেজও হতে পারে। প্লেই কোথায় হয়, প্লেজ কোথায় হয়? প্লেজ হচ্ছে সিঙ্গুলারের সাথে, প্লে হচ্ছে প্লুরালের সাথে, আমরা জানি এগুলো। তাহলে দে প্লে ফুটবল এভরি ইভিনিং, দেখো শুধু মেন ভার্ব আছে, হেল্পিং ভার্ব নেই। এবার যখন আমি নেগেটিভ করব, আমাকে কি করতে হবে? হেল্পিং ভার্ব আমদানি করতেই হবে, কিছু করার নেই। কিভাবে করব? প্লে মানে কি? আমরা জানি যে কোনো ভার্বের অরিজিনাল ফর্মের আগে একটা ডু বসিয়ে দিলে তার অর্থ, টেন্স কিছুই চেঞ্জ হয় না। তাহলে প্লে মানে হচ্ছে ডু প্লে। তাই করলাম। মাঝখানে একটা নট বসিয়ে দিলাম নেগেটিভ করার জন্য, দে ডু নট প্লে ফুটবল এভরি ইভিনিং। ইন্টারোগেটিভ যখন আমি করছি, শুধু হেল্পিং ভার্বটাকে আগে নিয়ে চলে এলাম। ডু ডু দে প্লে ফুটবল এভরি ইভিনিং, তারা কি মানে প্রতিদিন সন্ধ্যাবেলা ফুটবল খেলে? ডুটা হচ্ছে হেল্পিং ভার্ব, প্লেটা হচ্ছে মেইন ভার্ব। আর ইন্টারোগেটিভ কি হচ্ছে? ইন্টারোগেটিভ নেগেটিভ। ডোন্ট দে, ডু এর সাথে একটা নট জুড়ে যাচ্ছে, ডোন্ট। ডোন্ট দে প্লে ফুটবল এভরি ইভিনিং, তারা কি প্রতিদিন সন্ধ্যাবেলা ফুটবল খেলে না? উত্তর হচ্ছে হ্যাঁ, খেলে। একই রকম জিনিস, একের সাথে চার, দুইয়ের সাথে তিন, একে অপরের পরিপূরক। তো এই ১, ৪, ২, ৩ এর খেলাটা আশা করি বোঝা গেল। এটা আমরা পরবর্তীতে যখন আ সিম্পল পাস্ট করব, সেখানেও আমরা এই ১, ৪, ২, ৩ এর বিষয়গুলো নিয়ে আলোচনা করব, বা পরে বাদবাকি ক্ষেত্রেও আমরা যখন অন্য টেন্স টেন্স গুলো করব, সেখানেও আমরা এই সমস্তগুলো মাঝে মধ্যে একটু আলোচনা করব। এটা আশা করি সবার কাছে ক্লিয়ার। আমি বারবার বলছি, ঠিক যেইভাবে এই কনসেপ্টটাকে খুব ভালো করে বুঝে নিতে হবে, আমি আগেও বলেছিলাম, ঠিক ঠিক সেইভাবে এই ১, ৪, ২, ৩ এর কনসেপ্টটাকে খুব, খুব, খুব ভালো করে বুঝে নিতে হবে। পরবর্তীকালে কিন্তু বিভিন্ন কাজে লাগবে। এইখানে পুরোটাকে একসঙ্গে দেখানো হয়েছে। বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। আ বি ভার্ব দেখো কিভাবে ইউজ করা হচ্ছে, অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ নেগেটিভ। এটা হচ্ছে ১ নম্বর, এটা ২ নম্বর, এটা ৩ নম্বর, এটা ৪ নম্বর। আবার তোমাদের মাথার মধ্যে হাতুড়ি ঠোকার মতো করে আমি বলে দিই, ১ এর সাথে ৪, ২ এর সাথে ৩, ১ এর সাথে ৪, ২ এর সাথে ৩। হাতুড়ি ঠোকার মতো করে বারবার, বারবার, বারবার করে বলে দিচ্ছি। ঠিক আছে? আ মাথায় রাখবে, ১+৪=৫ হয়, আবার ৩+২ ৫ হয়। ঠিক আছে? এই দুটো পেয়ারকে আমরা নিচ্ছি, আর কিছু না। আ যাই হোক, যদিও খুব বোকা, বোকা জিনিসটা, মজা করেই বললাম। আ যাই হোক, তো এটা মাথায় রাখবে। এখানে সবটাকে একসঙ্গে দেখানো হচ্ছে। আমি আর না আবার আলাদা করে এটাকে করছি না, আলোচনা করছি না। সবটা একসঙ্গে এখানে দেখানো হয়েছে। আ এটাকে একটু চার্টের মতো করে, ছবির মতো করে জাস্ট মাথায় রাখবে। যেগুলো আমরা আগে আলোচনা করলাম সেটাকে একসঙ্গে দেখানো হয়েছে। রিক্যাপে সেভাবে কিছু বলার নেই। রিক্যাপে শুধু মাথায় রাখতে হবে যে আমরা প্রেজেন্ট সিম্পল, যেটা সিম্পল প্রেজেন্ট টেন্স, সেটা কোথায়, কোথায় ব্যবহার করছি। ৫ টা কেসে আমরা ব্যবহার করছি। তার মধ্যে ১ এবং ২ নম্বরটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে নিয়ার ফিউচারের ক্ষেত্রে আমরা কোনো ফিক্সড টাইম যখন ব্যবহার করছি সেখানে। এইটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের মানে মোদ্দা কথা ফর্মুলা। আরেকটা হচ্ছে যে আমরা ওই অ্যাসার্টিভ এর যে দুটো ধরন,
অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, এবং তার সঙ্গে হচ্ছে ইন্টারোগেটিভের যে দুটো ধরন, একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ, এইগুলোকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। এবং ১, ২, ৩, ৪ এর যে ব্যাপারটা রয়েছে, ১ এর সাথে ৪, ২ এর সাথে ৩, এই দুটো জিনিসকেও খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এই হচ্ছে মোদ্দা কথা আজকের ক্লাসের। এবং আমরা জানি প্রতিদিনের ক্লাসের শেষে আমরা কয়েকটা এমসিকিউ করে নিই সেদিনের ক্লাসের উপর বেস করে। আজকেও আমরা সেটা করব। লেটস প্র্যাকটিস। ১ নম্বর হচ্ছে, which of the following is an assertive negative sentence? এর মধ্যে কোনটা assertive negative sentence? assertive মানে কি প্রথমেই কোয়েশ্চেন মার্ক ওয়ালা সেন্টেন্সগুলো বাদ যাবে। হি প্লেজ ক্রিকেট, হি ডাজ নট প্লে ক্রিকেট, দুটো assertive। তার মধ্যে নেগেটিভ কোনটা? নট যেখানে আছে, সুতরাং এটা হচ্ছে সঠিক উত্তর। আইডেন্টিফাই দ্য ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ কোনটা? এই দুটো ইন্টারোগেটিভ। এর মধ্যে অ্যাফার্মেটিভ কোনটা? যেখানে নট নেই। এখানে ডাজন্ট আছে, এটা হবে না। এখানে নট নেই, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। হি ইজ নট হ্যাপি, এটা এটা মানে সিঙ্গেল ইনভার্টেড কমা হবে। হি ইজ নট হ্যাপি, হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ দিস? এর মধ্যে কোনটা? দেখো, হি ইজ নট হ্যাপি, এটা একটা লাস্টে ফুল স্টপ আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে নেগেটিভ শব্দ একটা আছে, সুতরাং এটা হচ্ছে অ্যাসার্টিভ নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ নাম্বার বি। যেটা আমরা ওই ১, ২, ৩, ৪ এর ক্ষেত্রে যেটা আমরা নাম্বার ২ এ আনি। Which sentence in the is in the assertive affirmative form using the verb have? এর মধ্যে কোনটা assertive affirmative আছে have ব্যবহার করে, have verb ব্যবহার করে? ওকে, এগুলো এই দুটো ইন্টারোগেটিভ, এগুলো বাদ যাবে। এইখানে দেখো বি তে হ্যাজ আছে, এখানে ডাজ নট হ্যাভ আছে। আমাকে বলেছে অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ, ডাজ নটটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ কোনটা? হি হ্যাজ আ ডগ। ঠিক আছে, এবং এখানে হ্যাভ ভার্ব ইউজ করা হয়েছে। নাম্বার 5, চুজ দ্য কারেক্ট ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স ইউজিং বি। বি ভার্ব ব্যবহার করা হয়েছে, সবগুলোতেই ইনফ্যাক্ট বি ভার্ব ব্যবহার করা হয়েছে। ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের মধ্যে কোনটা? ইন্টারোগেটিভ হচ্ছে এইটা এবং এইটা, আমাদের নেগেটিভ কোনটা? এখানে নট আছে, সুতরাং এটা নেগেটিভ। নাম্বার এ। দেখো, আমি এইগুলো এরকম ধরনের এমসিকিউ কেন দিয়েছি? আমি আগে বারবার বলেছি যে এই যে কনসেপ্টগুলো আমরা প্রথম দিকে করছি, এই কনসেপ্টগুলো জীবনে কোনো পরীক্ষায় কোনোদিন আসবে না, সাধারণত আসে না। যদি না কনসেপ্ট থেকে প্রশ্ন করে, তাহলে কোথাও কোনো পরীক্ষাতে কোনোদিন আসবে না এই ধরনের প্রশ্ন। তাহলে কেন করাচ্ছি? তোমাদের টাইম পাস করার জন্য করাচ্ছি। ঠিক আছে, জোকস ব্যাপার। আমি আগেও বলেছি যে ফাউন্ডেশন বা বেসিক্স ক্লিয়ার করার জন্য এই জিনিসগুলো করা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ওকে, কেউ যদি মনে করো যে আমার পরীক্ষায় আসবে না, আমি কেন করব, তাহলে তারা করো না। কিন্তু সবার জন্য এটা বেসিক্স বা ফাউন্ডেশন ক্লিয়ার করার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরীক্ষায় কি আসবে না আসবে সেগুলো সেকেন্ডারি, সেগুলো পরের কথা। এই জায়গাগুলো যদি ক্লিয়ার থাকে, তাহলে যে কোনো পরীক্ষায় যাই আসুক না কেন, বা আমরা যখন ডেসক্রিপটিভ করব, তখনও সেখানেও যা আসুক না কেন, সেটা আমরা খুব সহজেই ইজিলি জিনিসটাকে ট্যাকেল করতে পারবো। হুম। হোয়াট ইজ দ্য অক্সিলারি ভার্ব ইন দ্য সেন্টেন্স ডু দে প্লে গিটার? এখানে অক্সিলারি ভার্ব কোনটা? ডু এবং প্লে দুটো ভার্ব আছে, তাহলে প্লেটা হচ্ছে অবভিয়াসলি আমরা জানি লাস্টেরটা মেইন ভার্ব এবং আগেরটা অক্সিলারি ভার্ব। এটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, তাহলে ডুটা হচ্ছে আনসার, রাইট আনসার। শি ইজ আ সিঙ্গার, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস? এর মধ্যে কোনটা? লাস্টে ফুল স্টপ আছে মানে অ্যাফার্মেটিভ, এবং কোনো নাবাচক শব্দ নেই, সুতরাং মানে অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ, অপশন সি। Which sentence uses do as an auxiliary verb correctly? Do কোথায় auxiliary verb হিসেবে ইউজ করা হয়? আমরা যে do মেন ভার্ব হিসেবে ইউজ করা হয়, auxiliary verb হিসেবে ইউজ করা হয়। এখানে দেখো, হি এর সাথে do ব্যবহার করা হয়েছে। প্রথমত এটা তো auxiliary ভার্বই নয়, একটাই শব্দ, সুতরাং সেটা মেন ভার্ব। তাছাড়াও হি সিঙ্গুলার, তার সাথে ডাজ হবে, do ব্যবহার করা হয়েছে, এটা হবে না। হি ডাজ হিজ হোমওয়ার্ক ডেইলি, এভরিডে, তাহলে এখানে হি এর সাথে ডাজ ব্যবহার করা হয়েছে, হতেই পারে, কিন্তু এটা এখানে ডাজটা কি একটাই শব্দ, সুতরাং সেটা হচ্ছে মেন ভার্ব, কোনো অক্সিলারি ভার্বের গল্প নেই। অপশন সিতে এটাও হবে না তাহলে। হি ডু নট হিজ হোমওয়ার্ক, ডু নট তো কিছু একটা লাগবে, ডু নট ডু ফু কিছু লাগবে, সুতরাং এটাও হবে না। আর হি ডুইং হিজ হোমওয়ার্ক, সে তার হোমওয়ার্কটা করছে, এখানে দেখো এটা হচ্ছে মেইন ভার্ব, এর কোনো হেল্পিং ভার্ব নেই, তাহলে এখানে ডু কোথায় অক্সিলারি ভার্ব হিসেবে কারেক্টলি ইউজ করা হয়েছে? এখানে একটা সেন্টেন্সেও ডুটাকে কারেক্টলি অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করা হয়নি। কেন? যেখানে যেখানে ইউজ করা হয়েছে সবকটা জায়গায় মেইন ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। হ্যাঁ, আমি যদি এই যে সি এর যে সেন্টেন্সটা আছে এটাকে এভাবে বলতাম যে হি ডাজ নট ডু
হিজ হোমওয়ার্ক। তাহলে দেখো এখানে ডাজটা হচ্ছে হেল্পিং ভার্ব এবং ডুটা হচ্ছে মেন ভার্ব। তাহলে এখানে অক্সিলারি ভার্বটা বা হেল্পিং ভার্বটা সঠিকভাবে ব্যবহৃত হতে পারতো, কিন্তু এখানে সেটা কোনোভাবে মিস হয়ে গেছে। দেওয়া মানে দেওয়ার ক্ষেত্রে কোনোভাবে মিস হয়ে গেছে এটা। তো এখানে কোনোটাই কারেক্ট নয়, এবিসিডি কোনোটাই কারেক্ট নয়। ডুটাকে অক্সিলারি ভার্ব হিসাবে কারেক্টলি যেখানে ইউজ করা হচ্ছে, যদি এখানে হি ডাজ নট ডু করা হতো তাহলে ডাজটা অক্সিলারি ভার্ব হিসেবে সঠিকভাবে ইউজ করা হতো। এখানে যে কটা সেন্টেন্স দেওয়া হচ্ছে সব কটা ডুটা মেন ভার্ব হিসেবে ইউজ করা হচ্ছে, অক্সিলারি ভার্ব হিসেবে কোথাও ইউজ করা হচ্ছে না। ঠিক আছে। 9 নম্বর, which of the following sentences correctly uses the present simple tense? সিম্পল প্রেজেন্ট কোথায় ইউজ করা হচ্ছে? টেন্স কি করে চিনতে হয়? ভার্ব থেকে। এখানে ইট আছে, এখানে ইটস আছে, এখানে ইজ ইটিং আছে, এখানে হ্যাজ ইটেন আছে। ইজ ইটিং হ্যাজ ইটেন তো হবে না, ইট বা ইটস হবে। এবার শি সিঙ্গুলার, তার সাথে কোনটা হবে? অবভিয়াসলি ইটস হবে। এস বা ইএস যুক্ত হয় ভার্বের সাথে, ইট হবে না, এটা হলো না। নাম্বার 10, চুজ দ্য কারেক্ট নেগেটিভ ফর্ম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। দে প্লে ফুটবল অন সানডেজ। তাহলে প্লেটা হচ্ছে আমার ভার্ব, প্লেটা হচ্ছে ভার্ব, নেগেটিভ করতে গেলে কি করতে হবে? হেল্পিং ভার্ব আমদানি করতে হবে। তাহলে প্লে মানে ডু প্লে, প্লে মানে ডু প্লে। তাহলে এখানে কি করতে হবে? ডু এর সাথে জাস্ট একটা নট জুড়ে দিতে হবে, ডু নট প্লে। তাহলে দে দে ডু নট প্লে বা ডু নটকে একসঙ্গে জুড়ে দিলে ডোন্ট হয়ে যায়। দে ডোন্ট প্লে ফুটবল অন সানডেজ, অপশন বি। নাম্বার 11, হি ড্যাশ ফর ওয়ার্ক অ্যাট 8 AM এভরি ডে। এএমটা এভাবে লেখা উচিত, পিএমটাও তাই। হি ড্যাশ ফর ওয়ার্ক অ্যাট 8 AM এভরি ডে। সে প্রতিদিন 8টার সময় অফিস বেরোয়। প্রতিদিন প্রতিদিন ৮টার সময় অফিস বেরোয় মানে হচ্ছে যে আ মানে এটা তার একটা হ্যাবিটের কথা বলা হচ্ছে। রেগুলার হ্যাবিটের কথা বলা হচ্ছে। সুতরাং সেখানে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। এবার হি এর ক্ষেত্রে যেহেতু সিঙ্গুলার আছে, লিভ এর সিম্পল প্রেজেন্ট টেন্স ২ রকম হতে পারে। লিভ হতে পারে, লিভস হতে পারে। কোনটা ব্যবহার করব? হি যেহেতু সিঙ্গুলার, সুতরাং তার সাথে আমরা লিভস ব্যবহার করব। প্লুরাল হলে লিভ হতো। দ্য ট্রেন ড্যাশ অ্যাট 6:30 PM এভরি ইভনিং। প্রতিদিন সন্ধ্যাবেলা 6:30টার সময় আসে। তাহলে এখানে কি হবে? অ্যারাইভ থেকে দুটো জিনিস হতে পারে সিম্পল প্রেজেন্ট টেন্সে। অ্যারাইভ হতে পারে, অ্যারাইভস হতে পারে, এবং এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে কেন? কারণ এভরি ইভনিং বলেছে, প্রতিদিন সন্ধ্যাবেলা। প্রতিদিনকার রুটিনের কথা বলা হচ্ছে, প্রতিদিন সন্ধ্যাবেলা। ঠিক আছে? তাহলে যেহেতু প্রতিদিনকার রুটিনের কথা বলা হচ্ছে, প্রতিদিন সন্ধ্যাবেলার কথা বলা হচ্ছে, আম সুতরাং এখানে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব এবং অ্যারাইভ না অ্যারাইভস কোনটা করব? যেহেতু দ্য ট্রেন সিঙ্গুলার, সুতরাং তার সাথে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যারাইভস। ঠিক আছে? আম ধরো এখানে উম ধরো আরেকটা সেন্টেন্স দেওয়া হয়েছে। ধরো এরকম একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, আওয়ার ফ্লাইট ডিপার্টস ডিপার্ট um, ডিপার্টিং will depart at 6:30 PM this evening. Our flight, চারটে অপশন দেওয়া হয়েছে, ডিপার্টস, ডিপার্ট, ডিপার্টিং, উইল ডিপার্ট। এর মধ্যে কোনটা হবে? বলছে অ্যাট 6:30 PM দিস ইভিনিং, আজ সন্ধ্যাবেলা 6:30টায় ছাড়বে। দেখ এখানে ডিপার্টস, ডিপার্ট, ডিপার্টিং, উইল ডিপার্ট সব রকমের দেওয়া হয়েছে। ইভেন ফিউচার টেন্সও দেওয়া হয়েছে, উইল ডিপার্ট। এখনো ছাড়েনি, ছাড়বে, সুতরাং উইল ডিপার্টই হওয়া উচিত। কিন্তু আমরা কি করেছি, যে একটা ফিক্সড টাইম ইন নিয়ার ফিউচার, দিস দিস ইভিনিং মানে হচ্ছে আজ সন্ধ্যাবেলা, নিয়ার ফিউচার, অদূর ভবিষ্যতে, এবং তার সাথে ফিক্সড টাইম আছে। সুতরাং সেখানে আমরা কি করব? সিম্পল প্রেজেন্ট টেন্স। ফিউচার, সিম্পল ফিউচার করার থেকেও বেশি করে সেখানে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। সিম্পল প্রেজেন্ট টেন্স কি হবে? অবভিয়াসলি ডিপার্টস হবে। কেন? ডিপার্ট কেন হবে না? কারণ আওয়ার ফ্লাইট আছে, সিঙ্গুলার, সিঙ্গুলারের সাথে ডিপার্টস হবে, প্লুরাল হলে ডিপার্ট হতো। ঠিক আছে? তো এই হলো আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সের সিলসিলা। আমরা পরের দিন তোমাদের কালকে তোমরা যে ক্লাস পাবে সেটায় পরের দুটো যে সিম্পল টেন্স আছে, সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচার, সেগুলো নিয়ে ডিসকাস করা থাকবে। সম্ভব হলে তার সঙ্গে কন্টিনিউয়াস জুড়ে দেবো, যদি দেখি যে ডিউরেশনটা বুঝে আর কি।
আ এই যে ক্লাসটা আবার বলছি, এইখানে সমস্ত কনসেপ্টগুলো দেওয়া হলো। এইটাকে নিয়ে ভালো করে একটু ঝালাই করার চেষ্টা করবে মাঝে মধ্যেই। ঠিক আছে? আ চলো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আপাতত সবাইকে আজকের জন্য গুড নাইট।